ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25, সাথে আছি আমি তাসনুভা তন্নি। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর জুলাই গণহত্যা চালানোর অভিযোগে একে একে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। এর মধ্যে যেমন আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং দীপু মনি থেকে শুরু করে আওয়ামী লীগের অন্যান্য হেভিওয়েট নেতারাও। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ আবার অনেকেই পালিয়ে যেতেও সক্ষম হয়েছেন। কিন্তু হাসিনার পতনের 9 মাস পর গতকাল বুধবার দিবাগত রাতে ওই সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে একটি হত্যা মামলা থাকলেও তিনি কিভাবে ঢাকা বিমানবন্দরের মাধ্যমে দেশ ছাড়লেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে কে বা কারা আব্দুল হামিদকে দেশ ত্যাগে সাহায্য করলো তা নিয়ে বেশ চটেছেন এনসিপির নেতারা। অবশ্য এর পেছনে সরকারের ব্যর্থতা দেখছেন তারা, আর এর জন্য সরকারের উপদেষ্টাদের সরে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা। যদিও এরই মধ্যে আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে 3 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার। কিন্তু প্রশ্ন হলো, উচ্চ পর্যায়ের সবুজ সংকেত ছাড়া কি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষে প্রধান বিমানবন্দর দিয়ে পালানো সম্ভব? যদি তাই হয় তবে শাস্তি পুলিশ কর্মকর্তাদের দিয়ে শুরু হলো কেন? এর আগে হাসিনা সরকারের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে কর্তৃপক্ষ আটক করলেও এবার আব্দুল হামিদের বেলায় সরকারের উচ্চ পর্যায়ের গ্রিন সিগন্যাল ছাড়া অনুমতি দিল কে? এই আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম, আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া এবং আছেন বাসুদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। রাজিকুজ্জামান রতন, আব্দুল হামিদ বাংলাদেশের সাবেক একজন রাষ্ট্রপতি এবং আমি যদি ভুল না করে থাকি একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে ওনার আসলে যে প্রোটোকল পাবার কথা দেশের বাইরে চলে যাবার জন্য, সেই প্রোটোকল অনুযায়ীও আসলে তিনি যে দেশ ছাড়ছেন সেটি সরকারের একেবারে উচ্চপদস্থ কর্মকর্তা পর্যন্ত সেই তথ্য পৌঁছে যাবার কথা। তার মানে উনি দেশ ছাড়ছেন এই তথ্য আমরা যদি ধরে নেই সরকার উচ্চপদস্থ কর্মকর্তা পর্যন্ত ছিল, তাহলে দোষ কি আসলে শুধুই ইমিগ্রেশন পুলিশের? ধন্যবাদ। শেষ পর্যন্ত সর্বশেষ কর্মকর্তা নিচের দিকে যারা, তারাই মানে অপরাধী বলে বিবেচিত হন, দায়িত্ব অবহেলার কারণে শাস্তি পান, অথবা যেটাকে বলে বিভাগীয় শাস্তি, সেগুলো পেয়ে থাকেন। আমরা এগুলো অনেক দেখেছি। আচ্ছা ধরুন তো, যে আমরা শুনেছিলাম যে অভ্যুত্থানের পরে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন অনেকেই, তারা এখন কোথায়? আচ্ছা, আমরা শুনেছিলাম যে অনেকেই অভ্যুত্থানের পরে 3 মাস পরে দেশ ছেড়ে চলে গেছেন, তারা কিভাবে গিয়েছিলেন? অথবা আমরা দেখেছি যে অভ্যুত্থানের পরে এরকম অনেক ঘটনা আছে যে দেশের মধ্যে অনেক দিন ছিলেন, তারপরে তিনি দেশ ছেড়ে চলে গেছেন, এরকম কথাও আমরা শুনেছি। সেগুলো যেমন। আর এখন যে প্রশ্নটা আপনি নিয়ে এলেন যে সাবেক রাষ্ট্রপতি একটা রাষ্ট্রীয় পদ, তিনি সাবেক হন বা বর্তমান হন, বর্তমান হলেও তার একটা প্রোটোকল থাকে, সাবেক হলেও তার একটা প্রোটোকল থাকে। এবং যেহেতু একটা অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি, অভ্যুত্থানে যারা পরাজিত হন তারা তো নানা ধরনের চাপের মধ্যে থাকবেন, এটি তো স্বাভাবিক। বিজয়ীদের হাতেই তো সব কিছু থাকে। তাহলে অভ্যুত্থানে পরাজিত সেই সাবেক রাষ্ট্রপতি, তাকে নিশ্চয়ই কোনো একটা নজরদারির মধ্যে রাখা হয়েছিল, এটা তো সাধারণভাবে আমাদের বিশ্বাস করতে হবে। তো সেই নজরদারিটা কোথায় ছিলেন? তিনি কি কিশোরগঞ্জে ছিলেন নাকি তিনি ঢাকায় ছিলেন? যদি তিনি কিশোরগঞ্জে থেকে থাকেন, তো কিশোরগঞ্জে যেখানে ছিলেন সেখান থেকে ঢাকায় এসে ঢাকা বিমানবন্দর দিয়ে চলে গেলেন কিভাবে? আবার যদি তিনি ঢাকায় থেকে থাকেন, ঢাকা থেকে তাহলে তিনি কিভাবে বিমানবন্দর দিয়ে চলে গেলেন? এই অনেকগুলো প্রশ্ন আছে। তো আমরা যেটা বলতে চাই যে সব কিছুতে কি আমাদের সন্দেহ করতে হবে? কোথাও কি সত্য খুঁজে বের করা যাবে না? আমরা সবাইকে সন্দেহ করছি, এবং সন্দেহ করার মধ্য দিয়ে এটার মধ্যে একটা দারুণ পরিস্থিতি তৈরি হয়েছে যে সবাইকে যখন সন্দেহ করছে, কেউ তার দায় নিচ্ছে না। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন ইন্টারপোলের মাধ্যমে তাকে ফেরত নিয়ে আসা হবে। আবার তিনি বললেন যে যারা এই তাকে চলে যেতে সহযোগিতা করেছেন তাদের যদি শাস্তি না হয় তাহলে তিনি পদত্যাগ করবেন। তাহলে একবার তিনি বললেন ইন্টারপোলের মাধ্যমে নিয়ে আসবেন, একবার তিনি পদত্যাগের কথাও বললেন। এই যে আমরা মাঝে মাঝে দেখছি আমাদের উপদেষ্টারা একটা কথা বলছেন, পরে আবার কথাটা পাল্টে ফেলছেন, এগুলো জনমনে কিন্তু খুব ভালো মেসেজ দেয় না।
আমরা মনে করি যে অপরাধ যার যতটুকু তার সেই অপরাধ বিবেচনা করে শাস্তি হওয়া উচিত। কিন্তু আমরা এখন যেমন নানা ধরনের মামলা হতে দেখছি, তাতে যেমন অপরাধটা হালকা হয়ে যায়, আবার অনেকের ক্ষেত্রে দেখছি যে রাষ্ট্রের উদাসীনতাও আছে। সেই উদাসীনতা কিংবা রাষ্ট্রের নানা ধরনের বলবো যে অবহেলা আছে, যার ফাঁকগুলো অনেকে আবার বেরিয়ে যাচ্ছে। কিন্তু জনগণ, সাধারণ জনগণের কিন্তু রেহাই নাই। আমরা এই উপরের লেভেলের এই আলোচনাগুলো খুবই করছি, কিন্তু এই আলোচনার মধ্যে হারিয়ে যাচ্ছে আচ্ছা জিনিসের দাম যে আবার বাড়ছে। এই আলোচনার মধ্যে হারিয়ে যাচ্ছে আজকেও শ্রমিকরা যে রাস্তায় নেমেছিল তাদের বকেয়া বেতনের জন্য 3 মাস 4 মাসের জন্য, এবং পুলিশের সঙ্গে পুলিশ তাদেরকে পিটিয়েছে, এটাও দেখলাম। আবার দেখছি যে আমাদের এখানে নানা ধরনের নিপীড়নমূলক কাজগুলো সমাজে বাড়ছে, সমাজে চুরি ডাকাতি ছিনতাইও বাড়ছে। তাহলে আমাদের নজরটা কোন জায়গায় বেশি থাকা দরকার? একটা অভ্যুত্থান তো করেছিলাম একটা প্রত্যাশা নিয়ে, জনগণ অভ্যুত্থানে নেমেছিল যে আগের সরকারের যে দুর্বলতাগুলো ছিল পরবর্তীতে সেই দুর্বলতাগুলো থাকবে না। আগে যে নিপীড়ন ছিল সেই ধরনের নিপীড়নের মধ্যে আর জনগণ পড়বে না। আগে যে ধরনের মিথ্যাচার করা হতো এই ধরনের আর কোনো মিথ্যা স্তোত্রবাক্য জনগণকে শুনতে হবে না। জনগণ সত্য কথাটা শুনবে, সঠিক কথাটা শুনবে, এবং জনগণ একটা স্বস্তিতে অন্তত ঘুমাতে পারবে। আমাদের বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় কথা কি, তারা বলে যে দুটো কম খাই অসুবিধা নাই, রাতে যেন একটু আরামে ঘুমাতে পারি, একটু স্বস্তিতে ঘুমাতে পারি। তো অনেক আগে 73-74 সাল থেকে, সালাম ভাই ভালো বলতে পারবেন, নির্মল সেন একটা লেখা লিখেছিলেন না, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। এখন মনে হয় আবার আমাদের লিখতে হবে স্বাভাবিক মর্যাদা নিয়ে বাঁচতে চাই, মানুষ হিসেবে আমার যে মর্যাদা সেটুকু নিয়ে বাঁচতে চাই। এই রকম পরিস্থিতি যখন হয়েছে তখন আজকে হঠাৎ করে আমরা সাবেক রাষ্ট্রপতির চলে যাওয়ার খবরটা দেখলাম। আগামী 3-4 দিন এটা নিয়ে খুব আলোচনা হবে যে কেন পালালেন, কিভাবে পালালেন, আসলে তিনি পালিয়ে গেলেন নাকি তিনি সবুজ সিগন্যাল নিয়ে গেলেন, সেগুলোই প্রশ্ন। আসলে একজন সাবেক রাষ্ট্রপতি তিনি আসলে হঠাৎ করে 9 মাস পর কি করে পালিয়ে যান কোন রকমের গ্রিন সিগন্যাল ছাড়া। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, ইমিগ্রেশন পুলিশ বলছে তার বিরুদ্ধে, অর্থাৎ সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে আদালতে কোনো নিষেধাজ্ঞা বা গ্রেপ্তারের নির্দেশনা তাদের কাছে ছিল না, এবং তারা এটিও বলেছে কোনো গোয়েন্দা সংস্থা থেকেও তার বিষয়ে আলাদা কোনো ধরনের কোনো নির্দেশনা আসেনি, যদিও তার বিরুদ্ধে একটি হত্যা মামলার তথ্য রয়েছে। সেই তথ্যটি কি তাহলে আসলে ইমিগ্রেশন পুলিশের কাছে পৌঁছায়নি, নাকি পৌঁছেছিল কিন্তু উপর থেকে কোনো না কোনো সিগন্যালের কারণে সেই তথ্য ওভারলুক করা হলো? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই বিজ্ঞ সহ-আলোচক এবং যারা দেখছেন তাদেরকে। রাষ্ট্রপতি পালিয়ে গেছেন এই বক্তব্যের সাথে আমি একমত না। রাষ্ট্রপতি এয়ারপোর্ট দিয়ে সদর্পণে বিদেশে গেছেন, এটা হলো বাস্তবতা। ফৌজদারি কার্যবিধির যদি আমরা করি তাহলে একজন আসামি দেশ ত্যাগ করতে পারবে না যখন আদালত কর্তৃক দেশ থেকে নিষেধাজ্ঞা হবে। দেশ ত্যাগ করতে পারবে না যখন সে আদালত কর্তৃক গ্রেপ্তারের পরোয়ানা জারি হবে। এখন আমরা যদি ওনার মামলাটার আইনগত বিশ্লেষণ করি তাহলে ওনার মামলাটা জারি হয়েছে কিশোরগঞ্জ সদর থানায়। সদর থানায় এই মামলাটা এখন তদন্তাধীন আছে, এবং এইটাকে ভিত্তি করে কিশোরগঞ্জের আদালত বা বাংলাদেশের কোনো আদালত ওনাকে দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা দেয় নাই, এবং ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়নি। এখন প্রশ্ন হলো, উনি রাষ্ট্রপতির একটা প্রোটোকল আছে। আমার জানা মতে ওনার 6 জন পুলিশের এসবির পর্যায়ে হোক বা যে কোনো পর্যায়ে হোক, 6 জন সার্বক্ষণিক লোক ওনাকে প্রোটোকল দিচ্ছে। উনি ঢাকার বাসায় থাকুক অথবা কিশোরগঞ্জের বাসায় থাকুক, যখন উনি বাসার থেকে বের হয়ে এয়ারপোর্টে গেল, এয়ারপোর্টে গিয়ে একটা ইমিগ্রেশন ফেস করতে হয়। তো এই সমস্ত জায়গাটা তো প্রশাসনের একেবারে নিয়ন্ত্রণের মধ্যে। আমি ঘর থেকে বেরোলাম, সালাম ভাই বেরোলো, আমাদের কিন্তু এরকম মধ্যে নাই। উনি যে কোনো জায়গায় যাবে, প্রশাসনের লোক ওনার সাথে থাকবে। তাহলে প্রশাসন এই জায়গায় উনি দেশ থেকে যদি ওই রকম বাধ্যবাধকতা থাকে, তাহলে প্রশাসন সেখানে ওনাকে আটকে দেওয়া উচিত ছিল। প্রশ্ন হলো তাহলে প্রশাসন আটকালো না কেন? এখন বলা হচ্ছে সেই সিগন্যাল কোথা থেকে পেল, বলা হচ্ছে যে এটা কোথা থেকে পেল। স্বাভাবিকভাবে দেখলে, আমি যদি ওই আইনের যে ব্যাখ্যাটা প্রথম দেখলাম, তাহলে তো ইমিগ্রেশনে যেহেতু এটা ইনফরমেশন নাই, যে কোনো নিষেধাজ্ঞা নাই,
তাহলে ইমিগ্রেশন পুলিশ এটা আটকায়নি। আর আমি যতটুকু জানতে পারছি যে উনি যাওয়ার আগে উনি যাচ্ছেন এই খবরটা নাকি উনি জানিয়েছেন যথাযথ কর্তৃপক্ষকে, এবং সেই হিসাবেই উনি চলে গেছেন। প্রোটোকল অনুযায়ী সেটি জানিয়েই যাবার কথা, চলে গেছে। এখন প্রশাসনের ভিতরে যদি বুথ থাকে, সেই বুথ তাড়ানোর দায়িত্ব কার? আইনগতভাবে ওনার আটকানোর কোনো পথ নেই। এখন শুধু মামলা হইল আমি জামিনে আছি, আমি দেশ ত্যাগ করতে পারবো না, দেশের বাইরে যেতে পারবো না, আইন কিন্তু এটা এলাও করে না। আমার জামিন থাকলে, আমার বিরুদ্ধে নিষেধাজ্ঞা না থাকলে আমি যেতে পারবো। উনি রাষ্ট্রপতি যেরকম উনি, আবার উনি একজন কিন্তু দেশের নাগরিক, সেই হিসেবে উনি দেশ থেকে চলে গিয়েছেন, আবার দেশে চলে আসতে পারে। ওনারে ইন্টারপোলের মাধ্যমে ইন্টারপোলের যে ব্যাপারটা সেই কারণে আমি এটা তুলছি। ইন্টারপোলের মাধ্যমে নিয়ে আসা হবে। ইন্টারপোলের মাধ্যমে কাদেরকে নিয়ে আসা হয়, সেই আইনটা কি? সেই আইনটা হলো যদি কোনো আসামি আন্তর্জাতিক অপরাধ করে এবং দেশীয় ওই রকম টেররিস্ট হয় বা ওই রকমের ইয়ের সাথে জড়িত থাকে, ওনারটা কিন্তু ওইভাবে প্রমাণিত না। যেহেতু মামলাটা তদন্তাধীন, মামলা কোনো রায়ও হয় নাই, তাই এখন তার ইন্টারপোলের মধ্যে ওই ওয়ারেন্টের ইয়ে দিতে হবে, তারপরে তাকে আনার ব্যবস্থা করতে হবে। ওনার তো ওই পর্যায়ে যায় নাই। তাহলে উপদেষ্টা ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার যে বক্তব্য, এই বক্তব্যটাকে আইনের সাথে যায় কিনা, এরকম একটা প্রশ্ন আছে। এখন সমস্যাটা হলো, যেহেতু উনি আওয়ামী লীগের লোক, যেহেতু উনি আওয়ামী লীগ নিযুক্ত রাষ্ট্রপতি, সেই কারণে ওনার যাওয়াটা নিয়ে বিতর্ক। উনি যদি একজন সাধারণ মানুষ হয় আর ওনার যে মামলাটা যে পর্যায়ে আছে, সেই পর্যায়ে বিদেশে যাওয়ার জন্য এটা কোনো বিতর্ক। কিন্তু আপনি যে মামলার কথা বলছেন, সেই মামলা অনুযায়ী হয়তো মামলার ঘোরপ্যাচে তাকে আসলে আটকানোর কোনো সুযোগ হয়তো আইনের জায়গাটিতে নেই। কিন্তু আব্দুল সালাম, যে মামলাটি তার বিরুদ্ধে দায়ের করা হচ্ছে, সেই একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব অজেদ জয়, সাইমা অজেদ পুতুল, ওবায়দুল কাদেরেরও নাম এসছে। এবং যদি আমি আব্দুল হামিদ সহ এই মামলাটি ধরি, তার মানে এই মামলার একজন ব্যক্তিও এই মুহূর্তে দেশে নেই, প্রত্যেকেই দেশ ত্যাগ করেছেন। এই যে আসলে আমরা দেশ ত্যাগ করার সুযোগ করে দিচ্ছি, কিংবা আসলে যারা দিলেন তারা সবসময় কি ধোয়াছোড়ার বাইরে চলে যাবেন, নাকি আবার আমরা কিন্তু এমনটাও দেখেছি যে একেবারে এয়ারপোর্ট থেকেই আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বেলায় আসলে তাকে কোনো রকম বাধা বিঘ্ন ছাড়াই আমরা পার হয়ে যেতে দেখলাম। আপনাকে ধন্যবাদ এবং আমার সহ দুই বিজ্ঞ আলোচক, তাদেরকে ধন্যবাদ জানাই। যারা দেখছেন শুনছেন তাদেরকে ধন্যবাদ। আসলে কি বলবো, এটা এই জন্যই তো আমরা বলতেছি যে এই সরকার আরও যত বেশি কন্টিনিউ করবে, এই ধরনের অবাক করা কাণ্ড না, এই ধরনের কাণ্ডই ঘটতে থাকবে। এই ধরনের কাণ্ড, একটা জিনিস পরিষ্কার, শোন, যেটা উনি বললেন এটা সত্যি কথা। কারণ রাষ্ট্রপতির সারাক্ষণ একটা পুলিশ কাস্টডি ইয়ের মধ্যে থাকে, পুলিশ কর্ডন লোকজন থাকে তার। আর সে তো পালায় যায়নি, পালায় গেলে সে কি সীমান্তের তার কাটা বেড়া পার কাইটা গেছে, সে এয়ারপোর্টে আসছে, এয়ারপোর্ট থেকে গেছে। শোন, আমরা যখন ওই ফ্যাসিবাদ যখন ক্ষমতায় ছিল, আমাদেরকে ঘন্টার পর ঘন্টা ওই ইমিগ্রেশনে ওয়েট করতে হয়েছে। আমাদের যাওয়ার পরে সেই সময় পাসপোর্টটা নিয়ে যেত তারা, নিয়ে যাওয়ার পরে বলতো স্যার বসেন, বুঝে নিত আমাদের চেক করতে হবে, ক্লিয়ারেন্সের জন্য যাইতো। এবং তারপরে সেইখানে সব ক্লিয়ারেন্স, অনেক সময় ওই মামলার বা জামিনের কাগজও আমাদের পকেটে রাখতে হতো, বা হাইকোর্টের অর্ডারও আমাদের পকেটে রাখতে হতো। তারপরে দেখা গেছে যে আমাদের দুই একজনকে অনেক সময় কোনো মামলা না থাকা সত্ত্বেও সেখান থেকে ফেরত দেওয়া হয়েছে। কাজে হামিদ সাহেব তো পাল্টায় যায় না, যে বলে যে এটা রং, যারা দিছে এটা আমি বলবো ইন্টেনশনালি। সে সরকার জানে, এবং এটা কোনোভাবেই একেবারে প্রধান উপদেষ্টা সহ অন্যরা জানে না, এটা বললে এটা মিথ্যা বলা হবে। অবশ্যই জানে, কারণ একটা দেশের রাষ্ট্রপতি যাচ্ছে এবং এয়ারপোর্ট দিয়ে যাচ্ছে, এটা না জানার কোনো, বললাম না যে আমাকে মনে করেন একবার এরকম, এমন আমার ছোট নাতি আর আমার ছেলের বউকে নিয়ে যাচ্ছি, আমার নাতি আর ছেলের বউকে দিয়ে, আমার নাতি কাঁদতেছে, আমাকে যেতে দিচ্ছে না, না স্যার আপনি তাহলে আপনারা চলে যান। ওরা ভিতরে যে অপেক্ষা করলো 1.5 ঘন্টা, তারপরে আমার সব ক্লিয়ারেন্স আসার পরে আমি যেতে পারলাম। আর উনি তো রাষ্ট্রপতি, কাজে এই মিথ্যা কথা এগুলো বলার, এটা একটা পুতুল খেলার মতো চলতেছে। এটা পুতুল খেলায় দেখাই দিয়েছে ভাই পাবলিকরে। খুব এই সরকারের একটি বড় ব্যর্থতা বলে মনে করি। ব্যর্থতা না, এটা সরকারই পার করে দিছে,
ব্যর্থতা আবার কি? এই জন্য তো বললাম যে এই সরকারের তো আসলে জনগণের প্রতি ঈশ্বরের প্রতি কারো কোনো কমিটমেন্ট নাই, কমিটমেন্ট নাই। এই জন্য যে বলি যে আজকে এই সরকারকে রেখে আমরা কীভাবে নিশ্চিত হব যে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে না? এই জন্যই তো বলতেছি যে আজকে, কারণ যখনই কোথাতে নিশ্চয়ই কারো প্রেসারে কারো কিছুতে এগুলো করতেছে। জি, কিন্তু নাইলে আবার তো আমরা স্বরাষ্ট্রমন্ত্রী দেখছি তো যে এই কিভাবে, স্বরাষ্ট্র উপদেষ্টা তো এই কথা শোনেন আমরা তো বলেছেন। এটাও তো দেখছি যে অনেক মন্ত্রী তাদের কাস্টডিতে ছিল, জি, কিন্তু 2 দিন পরে যায় দেখলাম তারা লন্ডনে, ইউরোপে তারা চলে গেছে। হাউ কাম? তারা গেল কিভাবে? এর জন্যই তো বলতেছি যে এর জন্যই আল্লাহর হস্তে যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচিত তখন জবাবদিহিতা থাকবে। একটা নির্বাচিত সরকার থাকলে ওই যে মন্ত্রীও বলতে পারবে না এটা জানি না কিভাবে গেল, এখন ওই সেকশন অফিসার বা পুলিশ অফিসার, ওই নিচের অফিসার তারে নিয়ে আপনি এখন কচুকাটা করবেন, এটা কোনোভাবেই তার প্রতি অন্যায় হবে। এটা তার প্রতি অন্যায় হবে নিশ্চয়ই। কোনো ইমিগ্রেশন অফিসার কোনো অবস্থাতেই আরে আমরা যখন দেশে ফিরতাম বাইরে থেকে তখনও তো ওইটা সিল মারার আগে বলতো স্যার আসতেছে, দেশে আসছে। তো এইটা অনেকটা এভাবে চলে গেল, এটা হবে? কাজে এটা ওই নিচে সেপাইরের উপর অ্যাকশন না নেওয়া, এটা বলবো সর্বোচ্চ উপরে এটা জবাব দিতে আসা উচিত। আজকে চিফ অ্যাডভাইজার আজকে জবাব দিতে হবে যে কিভাবে আজকের প্রেসিডেন্ট গেল, এটা জবাব তাকে দিতে হবে। এই জন্যই বলতেছি যে এইগুলো নিয়ে পাবলিককে বোকা বানানোর বা বোকা মনে করার কোনো কারণ নাই, এই জন্যই যতই দিন যাবে ততই এই ধরনের আপোষকামিতা আসবে, জি। আপোষকামিতা। কিন্তু আবার অনেক নেতারাই মনে করছেন, বিশেষ করে যারা এনসিপি নেতা আছেন, তরুণ প্রজন্ম, তারা মনে করছেন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিরা সেফ এক্সিট পেয়ে দেশ ছেড়ে বিদেশে আয়াসী জীবনযাপন করছেন এবং এই জায়গাটিকে বন্ধ করবার জন্য হয় চুপ্পুকে সরাতে বলেছেন তারা, নয়তো লীগকে ব্যান করতে বলেছেন, আর নয়তো খোদ এখনকার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকেই সরে যেতে বলেছেন। এই যে আসলে আওয়ামী লীগের হেভিওয়েট নেতাদের মধ্যে কেউ যেতে পারছেন দেশ ছেড়ে, আবার কেউ আটকে যাচ্ছেন, কার ক্লিয়ারেন্সে তাহলে এই ধরনের না ব্যর্থতা আমরা তো বলতেছি যে এই সরকারের ব্যর্থতার জবাব দেখ। জি, আমি এই উত্তরটি নিতে চাই। দর্শক, জি25 নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার জি25 নিবেদিত রাজকাহনে। রাজিকুজ্জামান রতন, আমি একটা স্ট্যাটাস পড়ে আপনার কাছে আবার প্রশ্নটি করতে চাই। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুব মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তিনি একটি তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন, আব্দুল হামিদকে বিমানবন্দরে আটকানো হলো, তারপর নাকি চুপ্পুর অফিস থেকে ফোন কল পেয়ে ছেড়ে দেওয়া হলো, এরপরে কি ইন্টারিমকে জুলাই বিপ্লবীরা সাপোর্ট করে যাবে? তিনি লিখেছেন, সরি, হয় চুপ্পুকে সরান, লিগকে ব্যান করেন, আর না হয় নিজেরা সরে যান। এই যে কাউকে ছাড় দেওয়া হচ্ছে কিংবা কাউকে আটকে ফেলা হচ্ছে, সেটি তার মানে আবারও সেই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের থেকে ক্লিয়ারেন্স পেয়ে কি? আমার কাছে বিষয়টা যাচাই করে দেখার কথাই বলবো, কারণ আমি তো আর ঠিক জানি না যিনি স্ট্যাটাসটা দিয়েছেন তারা রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ জায়গায় এখন আছেন, পদে না থাকলেও পদের বাইরে থেকেও তারা আছেন। কারণ চুপ্পু এটা বলেছেন কি না, নাকি অন্য কেউ বলেছে, কিন্তু আমাদের কমন সেন্স যেটা বলে যে এখনকার যিনি রাষ্ট্রপতি তার নিশ্চয়ই এতখানি ক্ষমতা নেই যে তিনি বিমানবন্দরে কাউকে টেলিফোন করে বলে দেবেন যে ওনাকে ছেড়ে দেন, ওনাকে যেতে দেন। আমার কমন সেন্স এটা বলে না আর কি। ফলে তারা নিশ্চয়ই অনেক কিছু জানেন, তারা তো এখন মানে তারা ঘিরে আছেন ক্ষমতাকে, অথবা ক্ষমতা ছায়া দিয়ে রেখেছে তাদেরকে, ফলে তাদের পক্ষে বলা সম্ভব। আমি এটা ঠিক এটার কাউন্টার করছি না, কিন্তু আমি আমার সন্দেহের কথাটা জানিয়ে রাখলাম। আর একটা বিষয় হলো যে আজকে আবার একটু আগেই একটা খবর দেখলাম যে কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে একটা বিভাজন তৈরি হয়েছে, 56 জন তারা সংগঠন থেকে পদত্যাগ করেছেন। কিশোরগঞ্জ থেকে রাষ্ট্রপতি চলে গেলেন, আবার কিশোরগঞ্জে এরকম হলো। এগুলো কেন হচ্ছে? আমরা তো 8 মাস 9 মাস পার করলাম, একটা বিপুল প্রত্যাশার গণ অভ্যুত্থান কেন এই প্রত্যাশার জায়গায় আমাদের মধ্যে প্রশ্ন তৈরি করছে? কাদের কারণে তৈরি করছে? এক সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরাও ছিলাম, তখন এই ভাইরা ছিলেন স্বৈরাচারের পক্ষে, আমরা তাদের বিরুদ্ধে তো আন্দোলন করেছি, সালাম ভাইদের নেতৃত্বে আমরা তখন আন্দোলন করেছি। আমি ছাত্রনেতা ছিলাম, সালাম ভাইরা ঢাকা জেলার মানে একদম মাঠ কাঁপানোর নেতা ছিলেন। আচ্ছা, তো আমরাও তো এরকম ভাবি নাই যে এরশাদের পতনের পরে এত অল্প সময়ের মধ্যে আমরা সব বিতর্কিত হয়ে যাব। তো আমাদের এটা একটু খেয়াল করতে হবে যে মানুষের এত বিপুল প্রত্যাশা এত অল্প সময়ের মধ্যে মার খেয়ে গেল,
এর দায় কি শুধু মানুষের, যারা মানুষের আশা জাগিয়ে তুলেছিলেন, যারা একদিন বুলেটের সামনে দাঁড়াতে পারলেন, তারা আজকে কেন দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠছে? জি, তাহলে কি এই প্রশ্ন দাঁড় করানোর কি কোনো একটা আপনি ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন? ষড়যন্ত্রের কথা বলছি না, বাস্তবতা। এখন তো আমরা বাস্তবতার কথাকে কখনো কখনো ষড়যন্ত্র বলি, কখনো কখনো ফ্যাব্রিকেটেড নিউজ বলি, কখনো কখনো উদ্দেশ্যপ্রণোদিত খবর বলি, কখনো কখনো বলি যে এই সমস্ত প্রচার না করে বস্তুনিষ্ঠ খবর প্রচার করুন, এরম কথা আমরা বলি। কিন্তু বাস্তবে দেখুন তো যে যে রিক্সা শ্রমিকটা এই আন্দোলনে ছিল, যে গার্মেন্টস শ্রমিকটা এই আন্দোলনে ছিল, যে চা দোকানদারটাই আন্দোলনে ছিল, যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই আন্দোলনে ছিলেন, যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই আন্দোলনে ছিলেন, অথবা বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্ররা যারা আন্দোলনে ছিলেন, তারা কেউ কেউ বলবে যে এই 10 মাস 8 মাস পরে আমরা যা প্রত্যাশা করেছিলাম সেই পথে অগ্রসর হচ্ছি। সেখানেই আমার প্রশ্ন, আব্দুল সালাম যাদের কথা রাজিকুজ্জামান রতন বলছিলেন, বিশেষ করে যদি আমি এখন এই মুহূর্তে এনসিপি নেতাদের কথাই বলি, তারা তো এই মুহূর্তে আসলে বাংলাদেশের খুবই জনপ্রিয় নেতা, কিংবা তাদেরকে যথেষ্ট আলোচনা সমালোচনা হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ আরেকজন খুবই জনপ্রিয় নেতা, তিনিও বলেছেন খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, এবং তিনি এটিও লিখেছেন যে সবশেষ অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, তো ইন্টারিম এখন পর্যন্ত কি কি বিচার ও সংস্কার আপনারা করেছেন? অর্থাৎ এই যে আজকে আব্দুল হামিদের দেশ ত্যাগ এবং কারা গ্রিন সিগন্যাল দিয়েছে, সেই প্রশ্নটিকে নিয়ে এসে এই তরুণ নেতাদেরকে কিংবা এনসিপির এই নতুন রাজনৈতিক নেতাদেরকে ইন্টারিম গভর্নমেন্টের মুখোমুখি দাঁড় করিয়ে করার এক ধরনের সুযোগ আমরা সৃষ্টি করে দিচ্ছি কি? মুখোমুখি কে দাঁড় করাচ্ছে? এটা তো সবাই জানে যে সাহেব ইউনূস সাহেব নিজে বলছে এদেরকে দল করার জন্য, তাই না? আমরা তো বরঞ্চ এখনো বলি নেই যে বাকি দুইজনও সরকার থেকে পদত্যাগ করে, আমরা খুব মাইল্ড ওয়েতে বলার চেষ্টা করতেছি। তো এখনও তো তারা সরকারে আছে, তাহলে তো আজকে এটা বলার আগে তো তাদের বলা উচিত যে তাদের যে দুইজন আছে তারাই স্বীকার করতেছে এখনো দুইজন আছে, এটা বলার আগে ওই দুইজন আগে পদত্যাগ করা উচিত। কিন্তু মাহফুজ আলম তো বলেছেন ছাত্রদের মাইনাস করতে কেউ কেউ প্রতিজ্ঞাবদ্ধ। না না, তো এটাকে হামিদ সাহেবকে আমরা পাঠাই দিয়ে মাইনাস করতে চাইতেছি? হামিদ সাহেবরে যাইতে দিল কে? হামিদ সাহেবরে আজকে এয়ারপোর্টটা ক্রস করতে দিল কে? এটাকে বিএনপি যায় করছে? সব বিএনপির দোষ। কারা করতেছে এটা? সরকারে তারা সব কিছু বিবৃতি দিতেছে, তারা করতেছে, তারা ডিসিশন নিতেছে, তারা ডিসিশন নিয়ে নিতেছে রোহিঙ্গাদের ওইখানে আপনার কি করবে, করিডোর দিবে। আর এখানে করিডোর না, ওপেন এয়ারপোর্ট দিয়ে চলে যেতেছে। সে তারা এমন না যে ওই যে কালো মানিক আসছিল, যেটা ওই কালো মানিকের মতো তো ঘুষ দিয়ে ওই সীমান্ত ক্রস করার চেষ্টা করেন হামিদ সাহেব। সে তো সরাসরি একেবারে বুক দর্পে সে এয়ারপোর্ট দিয়ে গেছে। এটা শুধু এটা বললে হবে? এটা দায় কার উপরে চাপায়? যদি তারা মনেই করে যে এই সরকার তাদের বিপক্ষে চলে গেছে বা তাদের মুখোমুখি, তাহলে তারা আসুক, তারা সরকার ছেড়ে আমাদের কাছে আসুক। এর জন্য তো আমরা বলতেছি যে সরকার ব্যর্থ হচ্ছে এবং আরও যতদিন যাবে তারা ব্যর্থতার গ্লানি নিয়ে যেতে হবে। আমরা ওই ব্যর্থতার গ্লানি নিয়ে এই সরকারকে বিদায় দিতে চাই না। কিন্তু তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেছেন ছাত্রদের বাদ দিয়ে দ্বিদলীয় বন্দোবস্তে ফেরার জন্য এস্টাবলিশমেন্ট অপেক্ষমান। এটা কি ম্যান্ডেটরি যে ছাত্ররা থাকলেই একেবারে সোনার নহর বয়ে যাবে? তারা কি বয়ে দিতে পারছে গত 9 মাসে? গত 9 মাসে তা এই ছাত্ররা তো বিগিনিং থেকে প্রথম উপদেষ্টাতে আছে। তো সেই সময় এই মন্ত্রীগুলো পালাইলো কীভাবে? তারা ওইখানে থেকে বললে তো হবে না যে আমরা জানি না, সে তো এটার পার্ট। ওই সময় থেকে এগুলো হচ্ছে, আমরা তো দেখছি। ওই সময় থেকে হচ্ছে না, ওই সময় থেকে কি আজকে মনে করেন? ওই সময় থেকে তো আমরা দেখছি যে আরেক সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার হয়ে জেলে মানে কোর্টে উঠতে পারে নাই, সাথে সাথে জামিন হয়ে গেছে। তার মানে সরকার উচ্চ পর্যায়ে কেউ না কেউ তো নিঃসন্দেহে এই বিষয়গুলো জানতেন। অবশ্যই সরকার জানে। সরকারের জানা ছাড়া, আমি তো এটাই বলতেছি, সরকারের জানা ছাড়া কোনোভাবে এগুলো ঘটতে পারে না। কাজেই তারা এই দায়টাকে তারা অস্বীকার করতে পারবে না। দুই রকম কথা বললে হবে না। যদি দুই রকম কথা সরকারের বিরুদ্ধে যদি বলতে হয়, তাহলে সরকার থেকে তারা বের হয়ে আসুক। এই যে দায়ের আবার সুযোগ নিয়ে অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভাইয়া সবাই সেটাই বলার চেষ্টা করছেন যে সরকারের উচ্চ পর্যায়ে নিঃসন্দেহে তারা এই বিষয়টি সম্বন্ধে অবগত ছিলেন, তারপরেও শাস্তিটা আসলে পুলিশ কর্মকর্তাদের দিয়ে কেন শুরু? এটা উচিত না, এটা একদমই অনুচিত। তাহলে একটু পিছনে বলতে হয়। আমরা দেখলাম যে কিছুদিন আগে লন্ডনের একটি বিয়ের অনুষ্ঠানে একজন লোক মানে খুব প্রধান অতিথির মতো দাওয়াতে উপস্থিত হলেন।
যিনি এয়ারপোর্ট থেকে ধরা পড়লেন, তার সাথে তৎকালীন জুনায়েদ প্রতিমন্ত্রী ও ধরা পড়লেন। উনি তথ্যমন্ত্রী, উনি ওই বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খাচ্ছে, আরেকজন ইয়েতে আছে। ধরা পড়ার পরে উনি কিভাবে লন্ডন পর্যন্ত পৌঁছালেন? ওই সময় কি কাউকে ইয়ে করা হয়েছে কি? কাকে আটকে রাখা হবে আর কাকে ছেড়ে দেওয়া হবে কাউকে কি সেটা নির্ধারণ করছেন এই কারা? দায়ে আজকে যেভাবে ইয়া করা হইলো, শাস্তি না হইলো, এই দায়ে কাউকে শাস্তি দেওয়া হয়েছে? এই বিতর্কটা কিন্তু থেকে গেল। ছাত্র যে কথা বলছে, এখন এই সরকার প্রধান বলছে ছাত্ররা ওনাকে নিয়োগ দিচ্ছে। সরকারের মানে থাকা অবস্থায় এই অনিয়ম, এই দায় সরকারের যেভাবে নিয়োগকর্তার ঠিক সেইভাবেই কিন্তু দায় বহন করতে হবে। ওনার একটা স্ট্যাটাস দিবে আর এই স্ট্যাটাস নিয়ে আলোচনা করতে হবে, এইটাও আমাদের একটা দায়। এই পর্যায়ে কিন্তু এখন আর নাই, এটা আমাদেরকে বুঝতে হবে। ওনাদের বিরুদ্ধে আজকে যে অভিযোগ, সরকারে না থাকার পরেও অনেক অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ। আগে কি পরিমাণ অর্থ সম্পদের মালিক ছিলেন, এখন কি পরিমাণ অর্থ সম্পদের মালিক, আমি জানি না এটি সত্য কি মিথ্যা, কিন্তু অভিযোগটা কিন্তু প্রকাশ্যে চলে আসছে যে এই অল্প সময়ের মধ্যে আসছে। এবং আন্দোলনের যে একটা ইমেজ ছিল, এই অভিযোগের কারণে ইমেজটাও কিন্তু মানে ইয়ে হয়ে গেছে। আজকে বলা হচ্ছে যে ছাত্রদের প্রতিনিধির সংখ্যা কম হয়ে গেছে। ছাত্রদের প্রতিনিধি রাজনৈতিক দল, সরকারের সুষম ছাত্র প্রতিনিধিত্ব লাগবে। এখন ছাত্রদের প্রতিনিধিত্ব কম হয়েছে। রাজনৈতিক দলরা যারা দেশ চালায়, নিয়ন্ত্রণ করে, জনগণের প্রতিনিধিত্ব করে, তাদের তো প্রতিনিধিই সেখানের মধ্যে নাই, তা ওনারা সুষম নাই। আর আমরা যারা রাজনৈতিক দল করি, আমাদের কোনো মানে ওই জায়গার মধ্যে অবস্থানই নেই। যদি জনগণের পক্ষে কথা বলতে হয়, একই সাথে আপনি সরকারে, একই সাথে আবার আপনাদের আপনার লোকজনকে দিয়ে আবার আরেকটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়ে সমালোচনা করবেন। আরেকটা প্রশ্ন বলি, চুপ্পু সাহেবকে নিয়ে যে স্ট্যাটাসটা দেওয়া হয়েছে, বাংলাদেশে এই জাতীয় ঘটনা মানে রাষ্ট্রপ্রধান কি কোনো ভূমিকা রাখতে পারে? নির্বাহী এটা তো নির্বাহী বিভাগের প্রধান যারা আছে, নির্বাহী বিভাগে যারা আছে, তারা এই দায়িত্ব তাদেরকে এটার দায়িত্ব দেবে। কিন্তু ছাত্ররা পরিকল্পিতভাবে ছাত্ররা নির্বাহী বিভাগের দায়িত্ব না দিয়ে অন্য জায়গায় দায়িত্ব দিয়া মুক্তি পাওয়ার চেষ্টা করছে। জি, আসবো আমি আপনার কাছে। এবং নানানভাবে আসলে আমরা দোষারোপের রাজনীতি থেকে আসলে এখনো বেরিয়ে আসতে পারছি না কিনা, এই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করবো। জি25 পাথমিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 পাথমিত রাজকাহন দেখছেন। রাজিকুজ্জামান রতন, তথ্য উপদেষ্টার আমরা স্ট্যাটাস নিয়ে আলোচনা করছিলাম, সেখানে সামরিক বেসামরিক আমলাতন্ত্র কম্প্রোমাইজড, তিনি এই কথাটি বলেছেন। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও আজকে বলেছেন যে বাংলাদেশের 90% আমলায় আসলে ফ্যাসিস্টের দোসর। যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, কিংবা যে ধরনের ঘটনাগুলো আমাদের সামনে ঘটছে, বিশেষ করে আব্দুল হামিদের এই দেশ ত্যাগ, সেখানেও যদি আমরা চিন্তা করি, সব দোষ শুধু আসলে আমলাদের উপরে চাপিয়ে দেওয়ার এক ধরনের সুযোগও আছে কিনা, কি আসলে এরকম যদি 90% আমলায় যদি ফ্যাসিস্টের দোসর হয়, তাহলে আমরা সামনে যে নির্বাচনের কথা প্রত্যাশা করছি, সেই নির্বাচনকেই আমরা কতখানি সফল হতে দেখব? জনগণের ক্ষমতাটা খুব গুরুত্বপূর্ণ। একদম 100% আমলা তো আগের দিন পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে ছিল। ব্যবসায়ীদের পুরো অংশ তো আগে 2 দিন আগেও গিয়ে পুরো সমর্থন জানিয়ে এসেছিলেন, তারপরে ওই 5ই আগস্ট হয়ে গেল। ফলে এটাকে একটু বিবেচনা করতে হবে যে আমলাদেরকে পরিচালনা করে একটা সরকার, কিন্তু জনগণ তার চেয়েও বড় ক্ষমতা সম্পন্ন মানুষ। এবং এই ক্ষেত্রে আমরা যেটা দেখব যে কেন আমলা তারা দল দাস হয়ে যায়। আমলাতন্ত্রের এই সংস্কারটাও দরকার, পুলিশেও এই সংস্কারটা দরকার। পুলিশ হওয়ার কথা ছিল প্রজাতন্ত্রের কর্মচারী, আমলাদের হওয়ার কথা ছিল প্রজাতন্ত্রের কর্মচারী। কেন তারা দলীয় কর্মচারীর ভূমিকায় নামেন, এইটা আমাদের এই গণ অভ্যুত্থানের শিক্ষাটা এবার আমাদের নেওয়া দরকার। আর একটা বিষয় একটু খেয়াল করার মতো, যে যেটা বলেছেন আমাদের, যে কথাটা বললেন যে উপদেষ্টা মাহফুজ আলম, একটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সবচেয়ে ডেডিকেটেড ছাত্রকর্মীরা ক্রেডিট, দলবাজি আর কোরআনবাজির খপ্পরে পড়েছেন। ক্রেডিট মানে প্রত্যেকেই ক্রেডিট নিচ্ছে, তারাই হচ্ছে আন্দোলনে, কেউ হচ্ছে আন্দোলনের ঘোষক, কেউ হচ্ছেন আন্দোলনের স্বপ্নদ্রষ্টা, কেউ হচ্ছেন আন্দোলনের মাস্টার মাইন্ড। এই যে ক্রেডিট নেওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে, যেটা ছিল জনগণের আন্দোলন, সেই জনগণের আন্দোলনের ছাত্র হিসেবে তারা সামনে ছিলেন, এটা ঠিক। বাংলাদেশের কোন আন্দোলনের ছাত্ররা সামনে ছিল না বলুন তো? 52 ভাষা আন্দোলনের সামনে ছাত্ররা, 69 গণঅভ্যুত্থান আসাদের রক্তের উপর দিয়ে, 90 গণঅভ্যুত্থান তো এই ছাত্রদের এবং বিশেষ করে ডক্টর মিলনের রক্তের উপর দিয়ে। তাহলে বাংলাদেশে এ যাবৎ যতগুলো বড় গণ আন্দোলন হয়েছে, সব কিছুর সামনেই কিন্তু ছাত্ররা এসেছিল। ফলে এবারও ছাত্ররা এসছে, এটা ঠিক,
তারা তাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন, কিন্তু ঐতিহাসিক দায়িত্ব পালন করে এবারই প্রথম আমরা দেখলাম ছাত্ররা ক্ষমতার শেয়ার হয়ে গেলেন। এবং সেখানে একটা কথা বললেন যে তিনি বললেন যে এটা শেয়ার মানে যথার্থ শেয়ার হয় নাই। এই জায়গাতেই আমি আসতে চাই। এখন যথার্থ শেয়ারটা আসলে কেমন করে হবে? ছাত্রদের ন্যায্য হিস্সা। আচ্ছা, এই আন্দোলন কি শুধু ছাত্রদের ছিল? আর কার কাছে হিস্সা আদায় করবেন? বরঞ্চ ছাত্ররা কর্তব্য পালন করেছেন, এটাই না জনগণ শুনতে চেয়েছিল। কিন্তু এই কথাটি এখানেই আসলে প্রশ্ন, এই যে ন্যায্য হিস্যার প্রশ্ন আপনি তুলেছেন, 9 মাস পরে আসলে তারা ন্যায্য হিস্যার কথা কেনই বা বলছেন? অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আমি যদি এই লাইনটি আপনাকে বলি, সামরিক বেসামরিক আমলাতন্ত্র, রাজনৈতিক অর্থনীতি এবং রাজনৈতিক অ্যালায়েন্স জোটের ক্ষেত্রে ছাত্র জনতার কোনো হিস্সা নেই। হিস্সা নিতে আসবে কেন ছাত্ররা? অতীতে কি হিস্সা নিয়েছে? এখন ছাত্রদের যে আকাঙ্ক্ষাটা ছিল আন্দোলনে, এখন এটা একদম শূন্যের কোঠার কাছাকাছি যাওয়ার কারণটা হলো, রতন ভাই ভালো বলেছেন, ছাত্রদের মধ্যে এখন একটা জিনিস হয়ে গেছে যে আমরা একসাথে আন্দোলন করেছি, ও মন্ত্রী পরিষদে আছে, আমি নাই, ও এত কোটি টাকার মালিক, আমি কেন হলাম না। ওনাদের মধ্যে এই গ্রুপিং চরম আকার ধারণ করেছে, যার কারণে এই সুষম বন্টন বলেন, ন্যায্য হিস্সা বলেন, এটা নিজেদের পারাপারের কারণে এখন আরও বেশি মানে এটার ইয়েটা নষ্ট হচ্ছে। আমলাদের যে কথাটা বললেন, আমলারা সাধারণত কোনো দলে থাকে না। যখন আমরা ক্ষমতায় ছিলাম, আমাদের 64টা ডিসি ছিল, 64টা এসপি ছিল, সমস্ত উপজেলার চেয়ারম্যান ছিল। 90-এর প্রেক্ষাপট পরিবর্তনের পরের যে সময়টা, ওই ডিসিগুলাই ছিল, ওই এসপিগুলাই ছিল, কিন্তু কেউ জাতীয় পার্টিকে এক বিন্দু ছাড় দেয় নাই, বরং উল্টে করছে। তাদের চরিত্র এরকম যে তারা সবসময় ক্ষমতার ভারসাম্যের সাথে থাকে। এখন বলা হচ্ছে যে অধিকাংশ আমলারা ফ্যাসিস্টের দূষর বা তারা অবস্থান করছে, এটা বাস্তবতা। কিন্তু আমলাদের ক্যারেক্টার কিন্তু বলে যে ওই জায়গায় থাকলেও কিছু ষড়যন্ত্রের সাথে থাকে, বাকিগুলা পরবর্তী সরকারের সাথে যারা আসে তাদের সাথে জড়িত হয়ে যায়। যেহেতু এটা অন্তর্বর্তীকালীন সরকার, বেশি দিনের স্থায়িত্ব নাই, কোনো কারণে অন্য আরেকটা সরকার আসলে সেই সরকারের দেখবেন যে অধিকাংশ আমরা হয়ে গেছে। এটা খুব বেশি একটা বড় সমস্যা, এটা আমার কাছে মনে হয় না। এখন এই সরকারের এই অবস্থায়, এই আমলাদের এই অবস্থায় নির্বাচন সফল হবে কিনা, আসলে নির্বাচন কি করতে চায় কি চায় না, এটা নিয়ে তো সংশয় আছে। আজকে সংস্কার এবং নির্বাচন নিয়ে যে বিতর্ক সৃষ্টি করেছে, নির্বাচন ছাড়া অন্য কোনো পন্থাও তো আসলে সামনে নেই, আমরা তো তাই বিশ্বাস করি। এবং একটা নির্বাচিত সরকার ছাড়া আজকের যে অবস্থা চলছে, আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, একটা সাধারণ মানুষ নিশ্চিন্তে নিরাপত্তা জীবনযাপন করবে এরকম অবস্থা নাই। মব কালচার আছে। আপনি সব কিছু বিবেচনা করলে নির্বাচনটাকে আগে নিয়ে আসতে হবে, কিন্তু একটা বিতর্ক এমনভাবে দাঁড় করিয়ে এনেছে এবং বিতর্কটা কারা করছে সেটাও কিন্তু বিবেচনার বিষয়। এক মিনিটের মধ্যে শেষ করব। বিবেচনার বিষয় আপনি দেখবেন, যারা সংস্কারের কথা বলে নির্বাচনকে পিছিয়ে দিতে যাচ্ছে, তাদের অতীতে যে ভালো নির্বাচনগুলো হয়েছে, আমি গত 3 নির্বাচনের কথা বলবো না, 91, 96, 92, তাদের ভোটের পার্সেন্টেজ কত, তাদের জনপ্রতিনিধি নাই, তাদের জনসমর্থন নাই, কিন্তু কথা বলে নির্বাচনকে বিতর্কিত। এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে আজকের এই আব্দুল হামিদের দেশত্যাগের মধ্য দিয়ে, সেই সাথে যে দুজন ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা মণ্ডলীতে আছেন, তাদের আসলে ভূমিকা কি ছিল এক্ষেত্রে, সেটিও তো প্রশ্ন আছে, যেহেতু তারাও আসলে রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ পর্যায়ে আছেন। সেই দায় কি তারা নেবেন? দায় তো তাদেরকে নিতেই হবে। শোনেন, কথা হলো যে তাদেরকে বলবো যে দায়িত্ব যখন নিয়েছে, তো দায়িত্ব নিতে হবে। দায়িত্ব নিল কেন? আমরা কি তাদের ঠেলা দায়িত্বে পাঠাইছি? তারা নিজেরা স্বেচ্ছায় দায়িত্ব নিছে, তারা নিজেরা দিতে হবে আমাদেরকে। যে এখনও যেটা বলতেছে তাদের স্পিডটা, অর্থাৎ 2 জন দিচ্ছে না, আরও 15 জন দেন, অর্থাৎ কম হয়ে গেছে, অর্থাৎ তারা আরও চাচ্ছে। তো যে জায়গায় ওদেরকে স্যাটিসফাইড করতে হবে। আজকে 24-এর স্পিড তো আর এটা ছিল না, যে যত কিছুই বলি। এই জন্যই বলবো যে আজকে মূল জায়গাটায় আমাদেরকে আসতে হবে, যেটা আমি অলওয়েজ বলি, এখনও বলবো, যে আছে না ওই যে ওই রতন এখানে আছে, আমরা তো একসময় প্রগ্রেসিভ পলিটিক্স করছি, রেড ফ্ল্যাগ অপোজ রেড ফ্ল্যাগ। আজকে রাজনীতি শূন্য করার জন্য দীর্ঘ সেই 111 একটা প্রক্রিয়া চলতেছে, এইটাও একটা পার্ট। কাজেই ছাত্রদেরকে বলবো যে এখনও ধৈর্য ধরে সঠিক পথটা তাদের বাছাই করা উচিত।
জি, কিন্তু উপদেষ্টা তো আবার উল্টো অভিযোগ করছেন যে আপনারা বা অন্যান্য রাজনৈতিক দলগুলো ছাত্রদের মাইনাস করে দিয়ে দলীয় আমরা তো বন্দোবস্তে মাইনাস ফেরার করতে চেষ্টা চাই করছি। না, আমরা কি এখনো বলছি? আমরা তো এখনো এই সরকারে বলি নাই যে এই সরকার ক্ষমতা ছেড়ে দেখ, যদিও বলা উচিত, কারণ এই সরকার ক্ষমতায় থাকলে নির্বাচনে তারা সরকারও থাকবে আবার নির্বাচনও করবে, তাহলে তো হইতে পারে না। এখনও তো আমরা বলি নাই, যদি আমরা বলতাম তাহলে তো বলতামই। এইখানে যেটা হলো যে এইখানে রাজনৈতিক দলগুলো তো দায়িত্ব নেয় নাই। এটা তো 5ই আগস্টের সব পরে তো এটাও আসছিল যে এটা আমাদের তারেক রহমান সাহেবকে তো বলা হয়েছিল যে সকল রাজনৈতিক দল মিলে জাতীয় সরকার গঠন করার জন্য, তিনি তো নেয় নাই। তাহলে ছাত্ররা গেল কেন সেই সরকারে? এবং সেটাও না, আবার ওই যে ও যেটা বললো যে ইউনূস সাহেব তো নিজেই বলছে এরাই তারা অ্যাপয়েন্টমেন্ট দিছে, এরাই তাকে নিয়োগ করছে, এবং তারপর উনি আবার ইউনূস সাহেব আবার এদেরকে নিয়োগ করছে। তাহলে হয়তো তাদের ব্যাপার। তো এই ব্যর্থতাটা আবার এখন অন্যদিকে ঠেলে দেওয়ার তো কোনো কারণ নেই। তবে বলবো এটাই যে আসলে 24-এর এই অভ্যুত্থান দীর্ঘ পরিক্রমার পরে একটা অভ্যুত্থান হয়েছে, এবং আমাদের হাজার হাজার নেতা কর্মী রক্তের বিনিময়ে কিন্তু আজকে এই পর্যায়ে আমরা এসে দাঁড়াইছি। কাজে আমরা জানি যে ব্যথাটা কি, আমরা ব্যথাটা বুঝি। যদি 5ই আগস্টের শেখ হাসিনা বিদায় না হইতো, আমরা সবাই ফাঁসির আসামি হইতাম। এরা আজকে ক্ষমতায় যারা আছে তারা কেউ হইতো না, কারো বিরুদ্ধে কোনো মামলা ছিল না, আমরা ফাঁসির আসামি হইতাম। তো সেই কারণে আমরা জানি ব্যথাটা কি। এর জন্য আমরা চাই, এই ইনক্লুডিং ছাত্ররা গভর্নমেন্টে আছে, তো এখন আমরা চাই যে সরকার যাতে ব্যর্থ না হয়। আমরা চাই যে জনগণের যে আশা আকাঙ্ক্ষা, যে একটা এতদিন প্রত্যাশা পূরণ করার জন্য একটা নির্বাচনের পথে তারা হাঁটুক। তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে গেলে এই ধরনেরই ব্যত্যয় ঘটবে, এই ধরনেরই ঘটনা ঘটবে, এবং যতই তারা এটাকে আড়াল করার চেষ্টা করুক, আড়াল করার সুযোগ নাই। এই দায় তাকেই নিতে হবে। হাসিনা কোনোভাবে অ্যাভয়েড করতে পারবে না যে শত শত এই যে 5ই আগস্টের আগে হত্যা করছে, সেই হত্যাগুলো সে অ্যাভয়েড করতে পারবে না। কাজে ইউনূস সাহেব এবং উপদেষ্টারা অ্যাভয়েড করতে পারবে না যে আজকের হামিদ সাহেব যে চলে গেল, এটার দায় তাদের। ইসলাম ভাই, আজিকুজ্জামান রতন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি 25 রাজকাহন থেকে। ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।